আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাই করছে বিএনপি। শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে গুলশানের নিজ বাসায় তিনি বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রুদুর রফিককে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, রহস্যজনক কারণে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ চায় বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের যে গুঞ্জন চলছে তাও পরিষ্কার করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, জোট গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। একক প্রার্থীর সিলেকশনের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং খুব শিগগিরই তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যাতে তাদের রেসপন্সিবিলিটি থাকে সব রকমের সমস্ত সমস্যা মোকাবেলার জন্য বা সমাধানের জন্য। আমরা তো একজনকেই মনোনয়ন দিতে পারবো, সুতরাং বাকিরা পাবে না। আমরা 300 আসনেই মনোনয়ন দেব সঠিকভাবে। তার মধ্যে জোটের অন্তর্ভুক্ত অনেকেই নমিনেশন পাবেন। জোটের কাছে সেই সমস্ত আসনগুলো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই হিসাবে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার দিন দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারে ঐক্যমত্য সব দল। নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে খারাপ নজির সৃষ্টি হবে, তাতে ভবিষ্যতে দেশে অস্থিরতা তৈরি হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা, চায় কিনা এই সংস্কার, সেটা হ্যাঁ অথবা না নেওয়া হতে পারে আলাদা ব্যালটে নির্বাচনের দিনে। কি দিনে? মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নির্বাচনী জোটে শরিকদের জন্য সর্বোচ্চ 100 আসন ছাড় দিতে পারে জামায়াত, জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নেতাকর্মীদের সর্বাত্মক নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অরুণ গফুরের রিপোর্ট। খুলনার আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে সদস্য পুনর্মিলনীর আয়োজন করে মহানগর ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের পর ইসলামী দলগুলোর বিশাল সমর্থক তৈরি হয়েছে। তাদের মূল্যায়ন করতে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। এদিকে গাজাবাহী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটলাই আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা বলেন, মুসলমানদের অনৈক্যের ফলে ইসরায়েল ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব, আমাদের লড়াই অব্যাহত থাকবে। পরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অরণ্য গফুর, টিভি, ঢাকা।
এবারের জাতিসংঘ সফর ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি সংস্কার আরও জোরালোভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে করেন সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির। কয়েকটি দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সফর ছিল ইতিবাচক রাজনীতির ইঙ্গিত এবং ব্যবসায়ীদের আশ্বাসের জায়গা বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। যুক্তরাষ্ট্রের 9 দিনের সফরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও ছিল বিশ্ব নেতাদের। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। যেমন বিজনেস কমিউনিটির সাথে আলোচনায় বসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে সেটাকে কিন্তু ওখানকার ব্যবসায়ী সম্প্রদায় ইতিবাচকভাবে দেখছে। তার কারণ তারা একটা ইঙ্গিত পাচ্ছে যে ভবিষ্যতে রাজনৈতিক সরকারও এই ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখবে। এইটা কিন্তু আপনি শুধু আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনলে যেটুকু বিশ্বাসযোগ্যতা পেত, বিরোধী দল এখন যারা সরকারে নাই তাদের কাছ থেকে শোনার কারণে বিশ্বাসযোগ্যতাটা আরেকটু বেড়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে এক ফ্রেমে নিয়ে আসার দেশের আগামী নির্বাচিত সরকার সম্পর্কে ধারণা ছিল এই সফরে বলেও মনে করেন তিনি। বিচার প্রক্রিয়া চলমান, এটাকে তার নিজস্ব গতিতেই চলতে দিতে হবে, আর এটা নিয়ে কথা বেশি বলার সুযোগ নাই। সংস্কার নিয়ে তিনি বলেছেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও তাই যে সংস্কারটা হোক এবং তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় সমর্থন আমাদের দরকার। কারণ এই সংস্কারগুলো খালি আমাদের অভ্যন্তরীণ না, এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায় বা আমাদের সাথে যারা উন্নয়ন অংশীদার তারা সকলেই জড়িত। কাজে সেই দিক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংস্কারের পেছনে পাওয়া এটা গুরুত্বপূর্ণ এবং এই অ্যাঙ্গেলে বা এই লাইটেই আপনি অনেকগুলো মানুষের সাথে ওনার মিটিং হয়েছে, সেগুলো আমাদের কাজে আসবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে যেতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাবে না থেমে থেকে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সফলতা পাওয়া যাবে বলেও মনে করেন সাবেক এই কূটনীতিক। জাহিদ রহমান, RTV, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু মানুষ উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে শত কোটি টাকা খরচ করে এমপি হন ব্যবসা করার জন্য। জনগণের সেবা এবং উন্নয়ন তাদের লক্ষ্য নয়। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করার সময় এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ভোট ব্যবসায়ীদের ভোট না দেওয়ারও আহ্বান জানান এনসিপির এই নেতা। আপনি খারাপ হইলে দল খারাপ। আমি যেই দলই করেন ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ নিজেদের মধ্যে ঝামেলা করেন না। আপনারা নিজেরা ঝামেলা করবেন কিন্তু মজা মারবো উপরে হচ্ছে কি নেতারা। আপনাদের এই জিনিসগুলো আপনারা করেন না। আমরা দেবিদ্বারের সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে কর্মরত বড় ধরনের অপরাধে যারা জড়িত নয়, সরকার তাদের বিষয়টি বিবেচনায় নেবেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সে অনুসারে এটা বাস্তবায়িত হবে। এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না। টানা বৃষ্টি ও 4 দিনের ছুটিতে আমদানি বন্ধ থাকায় রাজধানীর বাজারে দাম বেড়েছে কাঁচামরিচ ও সব ধরনের সবজির দাম। চড়া ডিম, মুরগি, খোলা সয়াবিন তেল। ক্রেতাদের অভিযোগ, বাজার নজরদারি না থাকায় দামের এই তারতম্য। আকাশছোঁয়া দাম ইলিশেরও। পর্যাপ্ত ধরা না পড়ায় চড়া দামের কারণে ইলিশের স্বাদ নিতে পারছে না সাধারণ মানুষ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে।
টানা 4 দিনের ছুটি আর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। আমদানি বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম ছুঁয়েছে 300 থেকে 320 টাকা কেজি। দাম বেড়েছে আমদানি করা সব সবজির। বাজারে আগে থেকেই চড়া বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 120 থেকে 140 টাকায়, করলা 80 থেকে 120। কাঁচামরিচ আজকে পাইকারি আছে 300 টাকা, বিক্রি করতেছি 320 টাকা। আর করলা উস্তাদা 100 টাকা কেজি পাইকারি আছে। বেগুন 120 টাকা আছে, 140 টাকা আছে, আর করলা 100 টাকা কেজি। আর মোটামুটি সব সবজি 70-80 টাকা কেজির মধ্যে আছে। অতিবৃষ্টির কারণে সম্ভবত বাজারে যদিও সরবরাহ তেমন কমে নাই, কিন্তু দাম একটু বাড়তি। বিক্রেতারা বলছেন খানিকটা কমেছে পেঁয়াজের দর, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা, তেলের দাম খানিকটা বেড়েছে। দেশি আদাটা তাও দাম বাড়ছে 160 টাকা পাইকারি, আমাদের 180 টাকা আমরা বিক্রি করতেছি। ভোক্তা অধিকার আছে বা আপনার যে সংস্থা আছে তাদেরকে আপনি মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা ডজন, ব্রয়লার 180 থেকে 185, আর সোনালী মুরগির দাম 300 থেকে 320 টাকা কেজি। গত এক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দাম কেজি প্রতি 30-40 টাকা করে বাড়ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক খামারে অনেক সমস্যা হয়েছে, এর জন্য মুরগির দাম একটু অনেক বেশি। প্রজননের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু মধ্যরাত থেকে। সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে ইলিশ। 1 কেজি ওজনে ইলিশ মাছ 2500 টাকা কেজি। 2 নম্বর ইলিশ মাছ আছে, দাম কম, সেটা আমি বিক্রি করি না। বাজারে গরুর মাংস 750 থেকে 800, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা কেজি দরে। অনেকে বলে দামে বেশি, আমরা দামে না 780 করে বেচি। অন্য যে কম বিক্রি করে ওরা করে কি পানির ভিতরে, মাংসের ভিতরে পানি মিশায়। রাকিব হাসান, আর টিভি, ঢাকা। ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজেরও নিজেদের নিয়ন্ত্রণে নেয় দখলদাররা। এদিকে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। প্রতিবাদে রাস্তায় নামে বার্সেলোনা, মালয়েশিয়া, পর্তুগাল সহ বিশ্বের বহু দেশের মানুষ। আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান বিশ্ব নেতারা। দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বুধবার গভীর রাত থেকে এভাবেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা একের পর এক জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা মানবাধিকার কর্মীদের দিকে উঁচিয়ে ধরে বন্দুকের নল। গাজা অভিমুখী 44টি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিকেও আটক করেছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে গাজা উপকূলে আসলে মেরিনেট নামের জাহাজটির দখলে নেয় ইসরায়েলি সেনারা। লাইভ স্ট্রিম হওয়া ভিডিওতে দেখা যায় জোর করে জাহাজটিতে উঠে পড়ে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। জানা যায় পোল্যান্ডের পতাকাবাহী মেরিনেট জাহাজটিতে 6 জন ক্রু অবস্থান করছিলেন। এ সময় নৌযান সহ আটককৃত সবাইকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। জব্দ করা জাহাজগুলোতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক আছেন। নেতানিয়াহু প্রশাসন বলছে তাদের সবাইকে ইউরোপে পাঠানো হবে। এদিকে ফ্লোটিলাকে অপ্রয়োজনীয় প্ররোচনা বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তবে সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একে বিশ্বাসঘাতক হামলা ও জলদস্যুতা বলে অভিহিত করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো একে আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। গেল আগস্টে গাজায় খাদ্য ঔষধবাহী 44টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের পরিচালনাকারী স্বেচ্ছাসেবী জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশ FFC জোট। ইমতিয়াজ আহমেদ, RTV। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলার অভিযাত্রীরা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC কমিটি। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু এবং অভিযাত্রীদের আটকের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য এই অনশন শুরু করেছেন অভিযাত্রীরা। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়,
এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবেই এই চুক্তি হামাস যোদ্ধাদের জীবন বাঁচাবে। ওয়াশিংটন সময় রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত হামাসের হাতে সময় আছে উল্লেখ করে ট্রাম্প জানান, এরপর যদি চুক্তি না হয় তখন হামাসের উপর নরক নেমে আসবে। এ সময় ফিলিস্তিনিদের গাজার নিরাপদ অংশে চলে যাওয়ারও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও অন্তত 53 জন নিহত হয়েছেন। এদিকে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ নিয়ে গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 66,225 জনে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি পরিকল্পনায় অসংখ্য ফাঁকফোকর রয়েছে বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বেলাতি। এ সময় তিনি পরিকল্পনার ফাঁক পূরণ করার দাবি জানান। তবে হামাস যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি। দুর্গাপূজা ও সরকারি ছুটি মিলিয়ে 4 দিনের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে দেশের পর্যটন স্পটগুলোতে। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজারের ইনানি, হিমছড়ি, সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন পর্যটন স্পটে। এদিকে প্রায় 3 বছরের নিষেধাজ্ঞা শেষে বান্দরবানের কেওক্রাডং পাহাড় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে সেখানে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটাও। সৈকতের 3 নদীর মোহনা, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে অবকাশ যাপন করছেন পর্যটকরা। এরই মধ্যে বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল ও গেস্ট হাউসের সব রুম। এতে আবাসন সংকটে পড়েছে ভ্রমণকারীরা। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন অনেকেই। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও 2 জন। তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদীর সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ, সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তানিম এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় ইমরান মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে দাসুরিয়ার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্বজুড়ে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। গেল সপ্তাহে বিভিন্ন দেশের আন্দোলনে নিহত হয়েছেন কমপক্ষে 37 জন। এরই মধ্যে সরকার ভেঙে দিয়েছে মাদাগাস্কার। এছাড়া উত্তর আফ্রিকার দেশ মরক্কো, পাকিস্তানের কাশ্মীর ও ভারতের কেন্দ্রশাসিত লাদাখেও চলছে বিক্ষোভ। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। সরকার বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল আফ্রিকার দেশ মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এরপরেও থামেনি আন্দোলন। বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা। জাতিসংঘের হিসেবে গেল সপ্তাহের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় নিহত হন অন্তত 22 জন। জেনজির সরকার বিরোধী আন্দোলনে উত্তাল উত্তর আফ্রিকার আরেক দেশ মরক্কো। এই ঘটনায় বুধবার আন্দোলন চলাকালে লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশ গুলি চালালে 3 জন নিহত হন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে 28 সেপ্টেম্বর থেকে রাবাতে বিক্ষোভ শুরু করে জেনজি 212 নামের সংগঠন। রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণীর অব্যবস্থাপনার অভিযোগ তুলে পাকিস্তানের কাশ্মীরে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন 8 জন। নিহতদের মধ্যে 3 জন পুলিশ ও 5 জন বেসামরিক নাগরিক রয়েছেন। মুজাফফরবাদ ও আশেপাশের শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামলে এই সংঘর্ষ শুরু হয়।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতেও আন্দোলন চলমান রয়েছে। বুধবার আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়, আহত হয় আরও অন্তত 80 জন। পরে আন্দোলনে অংশ নেওয়া মানবাধিকার ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এরই মধ্যে মিস্টার ওয়াংচুকের স্ত্রী দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আরাফাত ইয়াসার, RTV। শুক্রবার নির্বাচনী কার্যক্রম না থাকলেও নির্বাচনী আমেজ ছিল বিসিবিতে। বহুল আলোচিত ক্লাব ক্যাটাগরির বেশ কয়েকজন প্রার্থী এদিন বিসিবিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। অন্তরালে খবর না জানালেও নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তারিত জানাতে তারা বিসিবিতে আসেন বলে জানিয়েছেন কাউন্সিলররা। বিস্তারিত নিবেদিতা বিনতে ওয়াদুদের রিপোর্টে। নির্বাচনী আমেজ নিয়ে ক্রিকেট পাড়া এখন সরগরম। তবে তামিম সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর সরে যাওয়ার পর নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তার শঙ্কা সবার। শুক্রবার দুপুরের পর আনাগোনা বাড়ে প্রার্থীদের। বিশেষ করে ক্লাব ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়া বেশ কয়েকজন হেভিওয়েট এদিন এসেছিলেন বিসিবিতে। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল না থাকলেও কমিশনের সঙ্গে আলাপ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন তারা। এ সময় তামিম ইকবালের নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে কথা বলেন বেশ কয়েকজন কাউন্সিলর। বিশেষ করে তামিম ইকবালের প্যানেল থেকে নির্বাচন লড়াইয়ে নামা মেরিনার্স ক্লাবের হয়ে পরিচালক পদপ্রার্থী সানিয়ান তানিম জানান, অনেক অনুরোধের পরও তারা তামিমের মন গলাতে পারেননি। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওনার এখানে থাকা উচিত। আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখনো উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন, কিন্তু ওনারা ওনাদের ডিসিশনে অটল ছিলেন, সো তাই আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারিনি। এদিকে নির্বাচন উৎসব মুখর হবে বলে প্রত্যাশা হেভিওয়েট প্রার্থী লুৎফুর রহমান বাদলের। ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। তামিম ফাহিমরা ওরা থাকলে আরো ভালো হতো ইলেকশনটা। সবাইকে নিয়ে ক্রিকেটকে উন্নতি করতে হবে। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।